শোন, কাপড় সব খুলবি না, এমনি কর। ঠিক আছে ভাবি। কে? আমি মীরা, মানে তোমার ভাবি। দরজাটা একটু খোলো। দরজা খোলার পর ভাবি আপনি আমার রুমে? আজ না আপনার বাসরাত? হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া বললো তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো, তাই এই ইনজেকশনটা দিতে এলাম। ওই একটু পেয়েছি, তাই বলে বাসর না করেই দেবরের সেবা করতে হবে? তোমার ওই হিংসুটে বরটা কী ভাববে বলো তো? এরই ভিতর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যা ভাবার ভাবুক। তা তোমার গার্লফ্রেন্ড কয়টা দেবরছি? কি যে বলো না ভাবি, আমার মতো বাজে দেখতে ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করবে? এরই মধ্যে আমার কেমন জানি অস্বস্তি লাগছে, আমার গরমে গা ঘামছে। কি যে বলো, তুমি দেখতে যা সুন্দর আর কিউট, আমার তো মনে হয় তোমার অলরেডি 4 থেকে 5টা গার্লফ্রেন্ড আছে। আমাকে দেখে লজ্জা পাচ্ছ বলতে। আরে লজ্জা পাবো কেন? সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জানি জানি, মুখে বলছো কেউ নেই, কিন্তু ঠিক এক সময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ড আছে। আর তাকে তোমার এই সুন্দর নরম বিছানায় নিয়ে কত আদর করছো। আরে তুমি এত ঘামছো কেন? এদিকে এসো, তোমার ঘাম মুছে দিই। এদিকে ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই আমার কেন জানি গরম লাগছিল। আর এই গরমের সাথে কেন জানি মনে হচ্ছে আমার ভাবির ওপর কুনজর পড়েছে। বারবার নিজেকে সামলাতে চেষ্টা করছি, তবুও ব্যর্থ হচ্ছি। তখন আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আরে কই ঘামছি, অনেক রাত হয়েছে, ভাইয়া তোমার জন্যে অপেক্ষা করছে, তুমি দেরি করলে রাগ করতে পারে। না, তোমার ভাই রাগ করবে না। আমার কাছে এসো, তোমার মুখের ঘাম মুছে দিই। বলেই নিজের বুকের ওপর থেকে বিয়ের শাড়ির আঁচলটা সরিয়ে দেয় আর আমার মুখের কাছে চলে আসে। মীরা আমার কাছে আসার ফলে আমার চোখ শুধু বারবার মীরার বুকের দিকে যাচ্ছে। কি হলো? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। তাই? আমাকে এভাবে দেখার কি আছে? তোমাকে দেখতে একদম আমার নীলার মতো লাগছে, মন চাইছে তোমাকে। এই নীলাকে? আর আমাকেই বা কি? মীরা একদম আমার শরীরের বা গায়ের সাথে গা ঘেঁষে কথাগুলো বলল। নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, আর তোমার এই সৌন্দর্য, তোমার গায়ের ঘ্রাণ ঠিক যেন নীলার মতো। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে সুখের সাগরে ভেসে যেতে। তাই? তো কে মানা করেছে তোমাকে? আমিও তো তোমার মাঝে আজ হারিয়ে যেতেই তোমার ভাইকে দুধের সাথে ঘুমের ঔষধ খাইয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে আদর করবে না কাব্য? এদিকে মীরা আমাকে জড়িয়ে ধরার ফলে আমার ভেতরে পশুটা জেগে ওঠে, আর মীরাকে বিছানায় ফেলে ওকে চুমা খেতে খেতে মীরার গা থেকে সব কাপড় খুলে ফেলে দেয়। আর ওর সারা শরীরে আদর করতে করতে হারিয়ে যায় এক অজানা সুখের দুনিয়ায়। আচ্ছা, আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, আর ঘটনা আমার ভাবিকে নিয়ে। মূল ঘটনা কি এটা আপনারা গল্প শুনতে জেনে যাবেন। চলেন তাহলে কাহিনী শুরু করি। পরের দিন ঘুম ভাঙলো বাড়িতে মা বাবার হইচই শুনে। ঘুম ভাঙতেই মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার বুকের ওপর শুয়ে আছে। তার মুখ দেখতে পারছি না, কারণ মেয়েটার মুখ চুলে ঢেকে আছে। ওর সাথে যে আমিও উলঙ্গ হয়ে আছি তা বেশ বুঝতে পারছি, কিন্তু এ কি, আমার ঘরে মেয়ে আসলো কি করে? না, মনে পড়ছে না। আমি কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখের ওপর থেকে চুল সরাতেই যাকে দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছি আমি? আর ভাবি আমার রুমে একসাথে কিভাবে আসলো? কালকে তো ভাবির ফুল সজ্জা ছিল, আর ভাবিকে তো এখন ভাইয়ার রুমে থাকার কথা, তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো? উফ খোদা, ভাবতে পারছি না। যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে তা ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য যাওয়ারই কথা, কারণ কেউ যদি জানতে পারে বিয়ের প্রথম রাতেই বাড়ির বউ নিজের বরকে রেখে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, আর ছেলেটা যদি তার দেবর হয়, তাহলে তো কথাই নেই। আমি মীরাকে ধাক্কা দিয়ে বুকের ওপর থেকে সরাতেই মীরা আমাকে যা বলল তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ মীরা ঘুমের মধ্যে বলল যে, উফ, জান ব্যথা লাগে তো।
এভাবে কেউ ঘুম থেকে ওঠায়? ভাবি, আপনি আমার রুমে কিভাবে আসলেন? আর আমাদের এই অবস্থা কেন? উফ জান, এত ভাবি ভাবি করছো কেন? কাল রাতে তো আমার সারা শরীরে আদর করতে করতে কত সুন্দর করে চান, সোনা, ময়না, টিয়া পাখি বলে ডাকলে, আর সকাল হতেই এত ভদ্র হয়ে গেলে। ভাবি, কি বলছেন এসব? আমি আপনাকে আদর করেছি মানে? আপনি আমার সাথে মজা করছেন, তাই না? তোমার এসব মজা লাগছে তাই না? একটা মেয়ে তোমার বুকের উপর সারা রাত বিনা কাপড়ে ছিল, আর এখনো সেই অবস্থায় তোমার সামনে রয়েছে, আর এটাকে তোমার মজা লাগছে? এই চান, আমাকে আদর করো না প্লিজ। আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছে করছে। মানে আপনি এসব কি কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বলেই ভাবি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার ওপর বসে পড়ে। তারপর আস্তে আস্তে তার মুখ আমার মুখের কাছে আনে। যেইভাবেই তার ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দেবে, তখনই ধুর, ভাল লাগে না। এই দেখো তো কে আমাদের রোমান্টিক মুডটা নষ্ট করে দিল। বলে মীরা মানে ভাবি আমার থেকে সরে যায়। আমি দরজা খুলে দেওয়ার জন্য যেই দরজার দিকে পা বাড়াবো, তখন কেন জানি মনে হচ্ছে আমার পা কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে, যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। বুকটা বারবার ভয়ে কেঁপে উঠছে। না জানি দরজার ওপারে আমার জন্যে কি অপেক্ষা করছে। হয়তো সবাই আমাকে ভুল বুঝে মেরেই ফেলবে, কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু যে বা যা হয়েছে তা আমি ইচ্ছা করে করি নাই বা করতে চাইও নেই। তারপর অনেক কষ্টে আস্তে আস্তে দরজার কাছে যাই, আর যেই দরজা খুলে দেই, হঠাৎ ঠাস ঠাস করে দুইটা চর আমার গালে পড়ে, আর আমি অপরাধীর মতো মাথা নিচু করে আছি। এটা তুই কি করলি কাব্য? আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি। তোর কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? ভাইয়ের বাসর রাতে কিভাবে তুই তাকে বেঁধে রেখে তার বউকে, ছি, আমার এটা ভাবতেও ঘৃণা লাগছে। এদিকে রুমের ভিতর থেকে মীরার হু হু করে কান্না ভেসে আসছে। কিন্তু এই মেয়ে আবার কী জন্যে কাঁদছে? কাদার কথা তো আমার। নিজের চোখের সামনে নিজের আজরাইলকে দেখতে পারছি। আম্মু, আমি চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আম্মু, বিশ্বাস করো, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। বাহ ভাই বাহ, তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস। এমনভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না। তুই চাচাতো ভাই হওয়ার পরেও তোকে তো আমার নিজের ভাই মনে করতাম, আর তুই কিনা আমার সংসার শুরু হওয়ার আগে শেষ করে দিলি। ভাইয়া, তুই বিশ্বাস কর, আমি বিশ্বাস? আর তোকে? মীরা, এই মীরা, কোথায় মুখ লুকিয়ে আছিস? ভাইয়ার কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইয়া চিৎকার করে বলল, খবরদার আমাকে ছুবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে। রাফি, তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছে করে এসব করি নাই। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো, তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মীরা কাঁদতে কাঁদতে বলল। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। ভাবি এসব কি বলছে? তো মরে যা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্যের ব্যবহার করা কাপড়ও পরি নাই, আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে। তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব? চুপ, সবাই চুপ। কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না। আর রাফি, তোকেও ওকে মেনে নিতে হবে না। চাচি, তোমার ছেলে যা করেছে তা একদম ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর এ বাড়িতে থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, তুমি এই মেয়ের কাপড়ের লাকেজ নিয়ে আসো। আর রিয়া, আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা ভাবছেন রিয়াকে? রিয়া হলো আমার ছোট বোন। ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। রিয়া টাকা নিয়ে এসে বলল, আম্মু, এই নাও টাকা। টাকা আমাকে নয়, এটা তুই ওই মেয়েটার হাতে দে।
তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। টাকা? আমি টাকা দিয়ে কি করব? এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পচে যাচ্ছে, আর আপনারা 10 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন? আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজেদের ছেলের অপরাধ ঢাকতে আমাকে টাকা দিচ্ছেন? আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে? জানি পারবেন না, শুধু ঠিক তখনই আব্বু এসে গম্ভীরভাবে বলল, রাবেয়া, ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকেই এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবন বেঁচে থাকতে ভুল করে যেন এ বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকেও আমাদের জন্য মরে গেছে। আর ওকে এটাও বলে দাও ওর ভাগের সব কিছু ওর নামে লিখে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতেও সম্পত্তির ভাগের জন্য এই বাড়িতে না আসে। আম্মু আব্বু এসব কি বলছো? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? চুপ বেয়াদব, একদম চুপ করে বের হয়ে যা এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, তখন তোকেই ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনোদিন আমি শুনি তোর কারণে এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে, তবে মনে রাখবি তোর কাছে আমরা সেদিন থেকে মৃত। আম্মু। রিয়া, ওকে বের হয়ে যেতে বল। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। আম্মুর কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে আসি, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আসার সময় মীরার দিকে তাকাতেই দেখি ও চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও ওর ঠোঁটের ফাঁকে একটা হাসি ফুটে উঠল। যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মীরাও আমার পেছন পেছনে এসে গাড়িতে ওঠে। তারপর ও ড্রাইভারকে কী যেন বলল, আর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বাড়ির দিকে এক নজরে তাকিয়ে আছি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরনো কথাগুলো। ভাইয়া আর মীরা ভাবি একসাথেই ডাক্তারি পড়তো। তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করত, সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া, কিন্তু বড় আব্বার তাকে পছন্দ না। যেহেতু মীরা ভাইয়ার সাথে পড়তো, সেই সূত্রে গত 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মীরা, আর তখন বড় আব্বার তাকে খুব পছন্দ হয়। তারপর মীরা আপুর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপর কি হলো তা আপনারা তো দেখতেই পেলেন। এই কি হলো? কি এত ভাবছো? নেমে পড়ো, আমরা এসে পড়েছি। ওহ, আমি কিছু না বলে মীরার পিছু পিছু একটা বাড়িতে যাই, আর গিয়েই সোফায় বসে পড়ি। মীরা ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। আর বাথরুম থেকে বের হয়ে যা বলল তাতে আমি চমকে উঠি, কারণ মীরা বলল যে, এই কুত্তার বাচ্চা, এখানে বসে তুই কি করছিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাবি, তুমি আমাকে খারাপ কথা বলে গালি দিচ্ছ কেন? ছি, এটা কি ভাষা? এই শোন, তুই এমন কোন মহান ব্যক্তি রে যে তোকে সম্মান করতে হবে? আর একটা কথা মনে রাখ, আজ থেকে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিব। এখন নে, এই কাগজে সই করে দে। মীরা চোখ মুখ লাল করে বলল কথাগুলো। কিসের কাগজ এটা? তোর আর আমার বিয়ের কাগজ। এখন চুপচাপ সই কর। কি বিয়ের কাগজ মানে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি? তুই বিয়ে করতে পারবি না? না, পারবো না। দেখ কাব্য, ভালোই ভালোই সই কর বলছি, না হলে আমি যে কি করব তা তুই ভাবতেও পারবি না। আপনার যা খুশি তা করুন, আমার কিছু যায় আসে না। আপনি আমার যা ক্ষতি করার তা তো করেছেনই। এখনো কিছুই করি নাই মিস্টার কাব্য, তবে এবার করব। তুই যদি সাইন না করিস তাহলে আমি এখান থেকে সোজা থানায় যাব, আর গিয়ে এটা বলবো যে তুই আমাকে ধর্ষণ করেছিস, আর আমাকে ধর্ষণ করতে তোর মা বাবা তোকে সাহায্য করেছে। এখন ভেবে দেখ, আমাকে ধর্ষণ করার দায়ে তোকে তো জেল খাটতেই হবে, সেই সাথে তোর মা বাবাকেও পুলিশ কোমরের দড়ি বেঁধে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি ভালো লাগবে এটা দেখতে? না না, প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কোথায় সাইন করতে হবে? এই নে, এখানে সাইন কর। তারপর আমি পেপারগুলো না দেখেই বা না পড়েই সাইন করে দেই। আমার সাইন করা দেখে মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি সাইন করে বাথরুমে যাই গোসল করতে।
কারণ সকালে গোসল করা হয় নাই। গোসল করে বাইরে বের হতেই মীরা বলল, এই যা, বাজার থেকে চাল ডাল শাকসবজি ইত্যাদি কিনে নিয়ে আয়, তারপর আমার জন্য খাবার তৈরি করবি। আমার খুব ক্ষুধা লেগেছে। ভদ্রভাবে কথা বলুন ভাবি। আর আমি করব রান্না? অসম্ভব। আমি আপনার কেনা গোলাম নই যে আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিওটা দেখ। বলেই আমার দিকে ওর মোবাইলটা এগিয়ে দেয়। আমি মীরার হাত থেকে ওর মোবাইলটা হাতে নিয়ে যেই মোবাইলের দিকে তাকিয়েছি, তখন আমার দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেছে। মনে মনে আকাশ ভেঙে পড়ছে আমার মাথার ওপর। এ কি দেখছি আমি? আমার বোনের গোসল করার ভিডিও। মীরা এটা কোথায় পেল? আর এটা যদি কোনোভাবে লিক হয় তাহলে আমার বোনটার জীবনটাই শেষ হয়ে যাবে। না না, এ হতে পারে না। হ্যাঁ, এখন ভেবে দেখ আমার কথা শুনবি কি না। যদি না শুনতে চাস তো আমি আমার মোবাইলে একটা মাত্র ক্লিক করব, আর সাথে সাথেই তোর বোনের এই 5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে কথাগুলো বলছে মীরা। আমি ভাবতে পারছি না কিছু। প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বোনের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, করব না, তবে মনে রাখ আজ থেকে তোকে আমার সব কথা শুনতে হবে। যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেছিস তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনব, সব কাজ করব। কথাগুলো বলে যেই বের হতে যাব তখনই মীরা পিছন থেকে বলল, এই শোন, বাজারে যা এখন। বাজারে গিয়ে বাজার করে 1 ঘন্টার ভিতরে বাড়িতে আসবি। যদি 1 মিনিটও লেট করিস না তাহলে বাড়িতে ঢুকতে পারবি না। আমি আর কিছু না বলেই বাহিরে আসি আর একটা খালি রিক্সা দেখে রিক্সা চালককে থামতে সিগন্যাল দিলাম। রিক্সাওয়ালা বলল, কই যাবেন মামা? আমি বললাম, বাজারে যাব। যাবেন? রিক্সাওয়ালা বলল, ওঠেন মামা। তারপর রিক্সা করে বাজারে যাই। আর বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সব কিছু কিনে বাড়িতে ফিরতে ফিরতে 7:30 বাজে। সন্ধ্যা 6টায় বাজারে গিয়েছিলাম আর এখন বাজে 7:30। জানি না এখন আমার ভাবি কি করবে আমার সাথে। যাই হোক, আমি তো কোনোদিন বাজার করি নাই, আজকেই প্রথম। এটা জানলে হয়তো কিছু বলবে না। আমি বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। বাড়িতে এসে কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিয়েই বলতে লাগলো, ওই কুত্তা, এত সময় লাগে এইটুকু বাজার করতে? সরি, আগে কখনো বাজার করি নাই তো। হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। সারা জীবন শুধু বাপের টাকা নষ্ট করেছিস। দেখি কি কি বাজার করেছিস। বলে আমার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল, এ কি কিনেছিস? এগুলো সব পচে যাওয়া কাঁচা বাজার কিনেছিস কেন? ওই টাকাগুলো কি তোর বাপের কামাই করা যে এভাবে নষ্ট করেছিস? কথাগুলো বলে আমার দিকে ব্যাগটা ছুঁড়ে দেয় আর বাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি তখন বললাম, এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আজকে রাতে তুই বাহিরেই থাকবি, তোর আজকে আর এ বাড়িতে জায়গা নেই। দেখুন, মজা করবেন না, আকাশটা অনেক অন্ধকার হয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এর মাঝেই বৃষ্টি পড়তে শুরু করলো। অনেক ডাকাডাকির পরেও মীরা দরজা খুলে দেয় না। আমি দরজার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাক ভেজা হয়ে যাচ্ছি, তবুও মীরা ভাবি দরজা খুলছে না। সময় যত যাচ্ছে বৃষ্টির প্রকোপ ততই বাড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় আমি দরজায় বসে পড়ি। দরজায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারি নাই। এদিকে মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনারা ভাবছেন মীরা খাবার কোথায় পেল? আমি বাজারে যাওয়ার পর মীরা কাছের একটা হোটেল থেকেই খাবার কিনে আনে, কারণ মীরা জানতেন আমি এই সময়ের মধ্যে এত বাজার করতে পারবো না। পরের দিন পাখির কিচিমিচির শব্দে মীরার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 9টা বাজে। মীরা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয় হাসপাতালে যাওয়ার জন্য, আর দরজা খুলতেই দেখে আমি দরজায় মাথা দিয়ে শুয়ে আছি। এদিকে আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে মীরার মাথায় রাগ উঠে যায়। তখন সে ডাক দিয়ে বলল, কুত্তার বাচ্চা, খুব ঘুমানো হচ্ছে না? আমার রাতের ঘুম মনের শান্তি কেড়ে নিয়ে এখন বাহিরে ঘুমানো হচ্ছে। তোর কারণে আজ আমার হাসি খুশি পরিবারটা হাসতে ভুলে গেছে। অবশ্য মনে মনে বলল মীরা। তখন রাগের মাথায় মীরা আমাকে একটা লাথি দেয়।
আর সাথে সাথেই আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই, কিন্তু কোনো হুঁশ নেই। তখন মীরা বলল, এ কি, কুত্তার বাচ্চাটা এভাবে পড়ে গেল কেন? কোথাও মরে টরে গেল না তো? না, ও এভাবে এত তাড়াতাড়ি মরে যেতে পারে না। ওকে অনেক কষ্ট পেতে হবে, অনেক অনেক। দেখি একটু বেঁচে আছে কিনা। তারপর মীরা কাব্যের কাছে যায় আর কাব্যের গায়ে হাত দিতেই মীরা শিউরে ওঠে। কারণ মীরা কাব্যর গায়ে হাত দিতেই বুঝতে পারে কাব্যর শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছে। তারপর মীরা কাব্যর পা ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায় আর ওর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালে চলে যায়। এরপর দুপুর 3টার দিকে আমার জ্ঞান ফেরে। আমি চোখ খুলতে দেখি আমি আমার রুমের মেঝেতে শুয়ে আছি আর শরীরটা খুব দুর্বল লাগছে। শরীরের দিকে তাকিয়ে দেখি গতকালকে যে কাপড় পরেছিলাম তা এখনও পরেই আছে। যাই হোক, তারপরেও কোনো রকমে বাথরুমে যাই গোসল করতে। আর বাথরুম থেকে বের হতে দেখি মীরা একটা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে, তোর শরীর এখন কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমি রুমের ভেতর কি করে আসলাম? কিন্তু মীরা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, ভালো থাকলেই ভালো। আর রুমে কি করে আসলি মানে? এই বাড়িতে যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, তাহলে ভাব তোকে কে এনেছে। ও, বুঝতে পেরেছি। এখন কথা বাদ দিয়ে এই নে, খাবারগুলো খেয়ে এই ঔষধটা খেয়ে নে। আমি গতকাল থেকে না খেয়ে আছি আর আজকে সকাল থেকেও কিছু খাইনি, তাই কোনো কিছু না ভেবেই খাবারগুলো ওর হাত থেকে নিয়ে খেতে লাগলাম। খাবার খাওয়া হলে মীরা বলল, খাওয়া হয়েছে, এবার রান্নাঘরে যা আর আমার জন্য খাবার তৈরি কর। মীরার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, আমি রান্না করব? এভাবে অবাক হওয়ার কিচ্ছু নেই। তোর জন্য কি বাহির থেকে কেনা খাবারগুলো এমনি এমনি এনেছি? তুই যে খাবারগুলো খেলি এগুলোর দাম জানিস? এগুলোর দাম কে দেবে? আমি মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? যা, আমার জন্য খাবার তৈরি কর।